Welcome my dear students. Today we will learn a very important topic of mathematics class 5 mapping your way তোমার চলার পথের নকশা বা মানচিত্র। আমাদের পাঠ্যপুস্তকে আমাদের ভারতবর্ষের রাজধানী শহর দিল্লি নিয়ে আলোচনা করা হয়েছে। দিল্লির একটি নির্দিষ্ট অঞ্চল তা হলো ইন্ডিয়া গেট। আমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছি, আজকে ওই অংশের পরবর্তী আমরা এখন দেখতে যাচ্ছি। আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি তা হলো দিল্লির ম্যাপ, আমাদের ভারতবর্ষের ক্যাপিটাল সিটি দিল্লি। বর্তমানে দিল্লি একটি রাজধানী। সেই দিল্লির একটি নির্দিষ্ট অঞ্চল তা হলো ইন্ডিয়া গেট। সেই নিয়ে আমাদের চ্যাপ্টার বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি তা হলো ইন্ডিয়া গেটের ছবি। সেই অঞ্চলে এই ম্যাপের মধ্যে, এই মানচিত্রের মধ্যে শুধু রাস্তাকে দেখানো হয়েছে। মানচিত্র বিভিন্ন রকম হতে পারে, ফিজিক্যাল ম্যাপ হতে পারে, পলিটিক্যাল ম্যাপ হতে পারে, সেটা আমরা জানবে তোমরা পরবর্তী ক্লাসে। এখানে গণিতে দেওয়া হয়েছে এই ম্যাপিং ইওর ওয়ে। তার মানে এই ম্যাপের সাহায্যে আমরা গণিত বিষয়ে কী কী জানতে পারি তা হলো আমাদের মেইন টার্গেট। এই ম্যাপে শুধু রাস্তাকে দেখানো হয়েছে। মিডলে ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেটকে কেন্দ্র করে যতগুলো রাস্তা চারিদিকে ছড়িয়ে আছে সবগুলোকে এই ছবির মাধ্যমে, এই ম্যাপের মাধ্যমে দেখানো হয়েছে। এই ম্যাপের একদম উত্তর দিকে যে রুটটি রয়েছে দেখো, লেখা রয়েছে মানসিং রোড। তার ঠিক পরবর্তীতে রয়েছে রাজপথ, যা বর্তমানে কর্তব্যপথ নামে পরিচিত। তার পরবর্তী যে রাস্তাটি দেখানো হয়েছে তা হলো জনপদ। সবগুলা যে রেখা আমরা দেখতে পাচ্ছি একদম চারিদিকে ছড়িয়ে আছে, প্রত্যেকটা শুধু রাস্তাকে দেখানো হচ্ছে এবং প্রত্যেকটা রাস্তার নামকরণ করা হয়েছে ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তির নামে। যেমনটা রয়েছে আকবর সরণি, রয়েছে অশোক রোড, সম্রাট অশোক। তোমরা যখন হিস্ট্রি পড়বে একটু বড় হবে, সেই সম্বন্ধে জানবে। পরবর্তী যে রুটটা রয়েছে লেখা রয়েছে দেখো, কস্তুরবা গান্ধী মার্গ। কস্তুরবা গান্ধী হলেন আমাদের ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধীর ধর্মপত্নী। তার ঠিক বিপরীত পাশে আরেকটি যে রাস্তা রয়েছে দেখো, রোড, তার নামকরণ করা হয়েছে ডক্টর জাকির হোসেন মার্গ। তিনি ছিলেন ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি, ওনার স্মরণে সেই রাস্তাটির নামকরণ করা হয়েছে। দেখো আরেকটি রোডের নামকরণ করা হয়েছে তিলক মার্গ। আমাদের স্বাধীনতা সংগ্রামী তিলক, বাল গঙ্গাধর তিলক, তিনি মহারাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তার বিপরীত পাশে দেখো এভাবে বিভিন্ন রাস্তা যে রয়েছে তাদের নামকরণ করা হয়েছে। শের শাহ রোড। এক একটা রাস্তা দিয়ে এক একটা যে অঞ্চল গঠিত হয়েছে দেখো, চারটি রাস্তা যেখানে মিলিত হয়েছে সেখানে একটি অঞ্চল, যেখানে তিনটি রাস্তা মিলিত হয়েছে আরেকটি শেপ দেখতে পাচ্ছি, যেখানে 6টি রাস্তা মিলিত হয়েছে আরেকটি শেপ দেখতে পাচ্ছি। ইন্ডিয়া গেটের ঠিক দক্ষিণ পাশে আরেকটি অঞ্চল দেখতে পাচ্ছি যেখানে লেখা রয়েছে ন্যাশনাল স্টেডিয়াম, গোল একটা আকার দেওয়া হয়েছে। এই আকৃতিগুলোকে নিয়ে আমরা জানবো এবং বুঝবো, ডিটেলস জানবো আকৃতি নিয়ে। দেখো আমাদের সামনে যে ছবিটি ভেসে উঠেছে তার মধ্যে বিভিন্ন আকৃতির লেখা রয়েছে দেখো, সেই সবগুলো আকৃতি আমাদের ইন্ডিয়া ম্যাপের মধ্যে রয়েছে। এগুলোকে খুঁজে নিয়ে আসলাম। এবার আমরা দেখি এগুলোতে কী কী জানতে পারি। প্রথমে যে শেপটা রয়েছে পিঙ্ক কালার দেখানো হচ্ছে, সুন্দর একটি ছবি, যা রয়েছে তিনটি বাহু, তিনটা সাইড দেখো ভালো করে একসঙ্গে মিলিত হয়েছে, বা ধরে নিতে পারো তিনটি কাঠি যদি আমরা একসঙ্গে জয়েন করি তাহলে এই ছবিটার মতো আমরা দেখতে পাবো। এরকম আকৃতিকে বলবো আমরা ত্রিভুজ। তার পরবর্তী যে ছবিটা আছে দেখো, সবুজ রঙের দেখানো হচ্ছে, গ্রিন কালার, চারটি বাহু চারটা দিকে। এরকম আকৃতি রয়েছে আমাদের ইন্ডিয়া ম্যাপের সামনে, ইন্ডিয়া গেটের সামনে, যেটা ছিল জনপদ আর রাজপথের মাঝামাঝি একটা অংশ। এরকম আকৃতি রয়েছে। এরকম আকৃতিকে আমরা বলি রেক্টেঙ্গেল, বাংলায় বলা হয় আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রে কী কী আছে সেগুলো আমরা বিস্তারিত জানব। একটি আয়তক্ষেত্র বিপরীত যে বাহু থাকে, ওইগুলো দৈর্ঘ্য সমান হয়। একটি আয়তক্ষেত্রে কী কী জিনিস থাকে আমরা পরবর্তী স্লাইডে এগুলো জানব। এবার শুধু শেপগুলোর নামকরণ আমরা জেনে নিচ্ছি। পরবর্তী যে ছবিটা দেখো, তার দেখো
ইয়েলো কালার দিয়ে দেখানো হয়েছে। এখানে ভালো করে দেখো কয়টা দিক রয়েছে, সবটি পাশ গণ, কয়টা রেখাংশ রয়েছে দেখো। আমরা যদি কাউন্টিং করি মোট 6টি পাই। তো 6টি বাহুর দ্বারা সীমাবদ্ধ সেই ক্ষেত্র, তাই তাকে বলা হয় ষড়ভুজ, ইংলিশে বলা হয় হেক্সাগন। তার পরবর্তী যে ছবিটা রয়েছে দেখো, সেখানে 4টি বাহু রয়েছে। গ্রিন কালার ছবিটা আর এখানে ব্লু কালার ছবিটা, দুইটা ছবির মধ্যে অনেকটা মিল আছে, আবার অনেকটা বৈসাদৃশ্যও রয়েছে। কেন ওইটাকে মধ্যে গ্রিন কালারের মধ্যে 4টি বাহু রয়েছে, আমার এই যে ব্লু কালারটা যাকে আমরা স্কোয়ার বলছি তার মধ্যেও 4টি বাহু রয়েছে, তাহলে কেন নামকরণ ভিন্ন হলো? দেখো 4টি বাহু থাকা সত্ত্বেও তাদের মধ্যে অন্যান্য কিছু পার্থক্য রয়েছে। কি কি পার্থক্য? প্রথম পার্থক্য দেখো, যাকে আমরা স্কোয়ার বলি তার সবগুলা বাহুর দৈর্ঘ্য হবে সমান, সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান এবং সবটি দিক ঠিক সমান, ভালো করে লক্ষ্য করে দেখো। কিন্তু এরকমটা আমরা দেখতে পাচ্ছি না গ্রিন কালার ছবিটির মধ্যে। এক্ষেত্রে লম্বা অনেক বেশি, আর যে উচ্চতা যদি বলে থাকি হ্যাঁ প্রস্থের দিকে, সেটা অনেক কম। যখন এরকম হয় তাকে বলা হয় রেক্ট্যাঙ্গেল। এরকম শুধু শেপটাকে মনে রাখবে। হ্যাঁ, তার পরবর্তী যে ছবিটা দেখো লেখা আছে কোয়াড্রিল্যাটারাল, এখানেও 4টে বাহু। 4টি বাহু, এক্ষেত্রে সবগুলো বাহু সমান হতে পারে, নাও হতে পারে। 4টি বাহুর দৈর্ঘ্য 4 রকম হতে পারে। বাহুর দৈর্ঘ্য আমরা মাপতে পারি স্কেলের সাহায্যে। এর পরবর্তী যে ছবিটা দেখানো হচ্ছে গোল, একদম গোল, তাকে বলা হয় বৃত্ত বা সার্কেল। আমরা এই শেপগুলো আমরা জানলাম ম্যাপ থেকে স্টাডি করে। এই শেপগুলো আমাদের গণিতে কাজে লাগবে এবং রয়েছে। পরবর্তীতে আমরা স্লাইডের মাধ্যমে আমরা এগুলো যে শিখেছি, নামকরণ করেছি, সেগুলো আমরা কতটুকু বুঝতে পেরেছি এখন আমরা এই যে স্লাইডের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। দেখো এই স্লাইডের মধ্যে দেখানো হয়েছে শেপ আর নেম, কয়েকটি ছবি দেওয়া হয়েছে এবং তাদের নামকরণ তোমাকে করতে হবে। ছবিটা ভালো করে লক্ষ্য করবে, পাশে তার নামটা লিখবে। প্রথমে যে ছবিটা দেখো, যদি লক্ষ্য করি আমরা তার 3টা বাহু দেখতে পাচ্ছি, তাই এরকম আকৃতিকে বলা হয় ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল বলা হয়। দেখো 2 নম্বর যে ছবিটা রয়েছে, ভালো করে দেখো, আমরা কিছুক্ষণ পূর্বে যে ছবিগুলো নিয়ে আলোচনা করেছিলাম, নামকরণ করেছিলাম, তার মধ্যে কোনটার সঙ্গে সাদৃশ্য রয়েছে দেখো। এখানে কয়টা বাহু আছে শুধু কাউন্টিং করবে, বাহুগুলোর উপর ভিত্তি করেই নামকরণ করা হয়। যদি 3টা বাহু থাকে তাকে বলা হয় ত্রিভুজ, 4টা যদি বাহু থাকে তখন তাকে বলা হয় চতুর্ভুজ, আর যদি 5টি বাহু থাকে তখন তাকে বলা হয় পঞ্চভুজ। ঠিক তেমনি 6টি বাহু যদি থাকে তাকে বলা হয় ষড়ভুজ। প্রথম কাজ আমরা বাহুগুলোকে কাউন্ট করব, দেখব কয়টি বাহুর দ্বারা সেটা সীমাবদ্ধ। এখানে 2 নম্বর যে ছবিটা দেখতে পাচ্ছি হলুদ রঙের, সেটার মধ্যে মোট 6টি বাহু রয়েছে, তাই তাকে বলা হবে ষড়ভুজ, ইংলিশে বলা হয় হেক্সাগন। তার পরবর্তী ছবিটা দেখো, এরকম শেপ রয়েছে আমাদের বুকের মধ্যে, আমাদের বইয়ের প্রথম পেজে এরকম আকৃতি, এবং এই সবগুলা ছবি এবং শেপ আমাদের মনে রাখতে হবে। পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। প্রত্যেকটা ক্লাসে এই শেপগুলো তুমি পাবে, যাকে আমরা জিওমেট্রি বলে থাকি। সেখানে অঙ্কের বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে, যা পরিমিতি বলি, এগুলাতে অবশ্যই সবগুলা শেপ কাজে লাগবে এবং ডিটেলস পড়তে হবে। যেটা গোলাকৃতি 4 নাম্বার রয়েছে তাকে বলবো আমরা বৃত্ত। তোমরা এগুলা একটু স্টাডি করে নেবে। আমরা চলে যাচ্ছি এবার ডিটেলসে। প্রথম যে ছবিটা সেটা হলো ত্রিভুজ। এবার আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি, দেখো এই যে ছবি রয়েছে আমাদের সামনে ভেসে উঠেছে, দেখো 3টি ছবি, 3টি কালার, কিন্তু সবগুলা ছবিতে একটি মিল হলো সবগুলাতে 3টি বাহু রয়েছে। 3টি বাহু থাকা সত্ত্বেও তাদের মধ্যে আবার অনেকটা আকৃতিটা সেম নয়। তাহলে যদি 3টি বাহু থাকে তখন তাকেই বলবো আমরা ত্রিভুজ। ডেফিনেশনটা কীরকম হবে? হোয়াট ইজ এ ট্রায়াঙ্গেল? এ প্লেন ফিগার বাউন্ডেড বাই 3 লাইন সেগমেন্ট ইজ কল্ড এ ট্রায়াঙ্গেল। যদি আমরা বাংলায় বলি তাহলে এমনটা হবে যে 3টি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকেই বলা হবে ত্রিভুজ। 3টি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র হলো ত্রিভুজ। ত্রিভুজের কী কী অংশ রয়েছে তা আমরা
জানার চেষ্টা করব। ত্রিভুজের নামকরণ করা যায়, যে কর্নার রয়েছে এ বি সি নামকরণ করা হয়েছে। এই যে ত্রিভুজটা, তার কী কী জিনিস রয়েছে, যে কোনো ত্রিভুজের এই জিনিসগুলো থাকে, কমন জিনিস, এগুলো আমাদের জানতে হবে। এখানে লেখা রয়েছে দেখো, এ ট্রায়াঙ্গেল হ্যাজ 3 ভার্টিসেস নেমলি এ বি অ্যান্ড সি। তার মানে হলো যে কোনো একটি ত্রিভুজের যে কোনো আকৃতি হোক, শেপ হোক, যদি সেটা ত্রিভুজ হয় তার 3টি শীর্ষবিন্দু থাকবে, যা এখানে নামকরণ করা হয়েছে এ বি এবং সি। তারপরে দেখো লেখা রয়েছে 3 সাইড নেমলি এ বি বিসি অ্যান্ড সিডি। যে কোনো ত্রিভুজের 3টি সাইড থাকে, বাহু থাকে। 3টা বাহুর নামকরণ হয় একটি শীর্ষবিন্দু থেকে অপর শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্বটা, সেটা হল একটি বাহু, যা আমাদের এখানে এবি, হ্যাঁ, বিসি এবং সিএ, এই হলো 3টি বাহু, যা এই ছবিতে তোমরা লক্ষ্য করো, দেখতে পাবে এবি, বিসি এবং সিএ। আর কি থাকে? 3 ট্রায়াঙ্গেল নেমলি অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি অ্যান্ড অ্যাঙ্গেল সি। যে কোনো একটি ত্রিভুজের 3টি কোণ থাকে, কোণগুলা এ, বি এবং হলো সি। তাহলে আমরা কি বলতে পারি? দেখো, ফাইনালি এ ট্রায়াঙ্গেল হ্যাজ 6 পার্ট, 3 সাইড অ্যান্ড 3 অ্যাঙ্গেল। তাহলে প্রধানত যে কোনো ত্রিভুজের 3টি কোণ এবং 3টি বাহু অবশ্যই থাকবে। এবার যে আমরা স্লাইডটা দেখিয়েছি, দেখো 3টি আকৃতি দেখতে পাচ্ছি। যদিও সব তিনটাই ত্রিভুজ, তাহলে আকৃতিগত পার্থক্য রয়েছে। প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছি ইয়েলো কালার, তার মধ্যে লক্ষ্য করো 3টি বাহুর দৈর্ঘ্য সমান। যখন 3টি বাহুর দৈর্ঘ্য সমান থাকে তখন একরকম নামকরণ করা হয়। তার পরবর্তী যে ছবিটা দেখো গ্রিন কালার দেখানো হচ্ছে, সেটার মধ্যে 3টা বাহুর দৈর্ঘ্য 3 রকম। তাহলে বাহুর দৈর্ঘ্যের উপর ভিত্তি করে ত্রিভুজকে নামকরণ করা হয়েছে। হ্যাঁ, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য প্রায় সমান হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি ইয়েলো কালার দিয়ে দেখানো হয়েছে, সেই ছবিটির সেই ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান, তাই তাকে বলবো আমরা সমবাহু ত্রিভুজ বা ইকুয়াল ল্যাটারাল ট্রায়াঙ্গেল। এর পরবর্তী যে ছবিটা দেখো, এখানে দুই পাশে 2টি বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু নিচে যে বাহুটা রয়েছে সেটা অনেকটা ছোট। তো এরকম আকৃতিকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান, তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আর পরবর্তী যে ছবিটা রয়েছে গ্রিন কালার দিয়ে দেখানো হয়েছে, তার মধ্যে 3টি বাহুর দৈর্ঘ্য 3 রকম, এরকম আকৃতিকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ বা ইংলিশে বলা হয় স্কেলেন ট্রায়াঙ্গেল। এবার আমরা ত্রিভুজ জানলাম। এবার অন্য শেপগুলো দেখো, যা আমাদের ম্যাপের মধ্যে দেখিয়েছিলাম, এরকম আকৃতি। দেখো, এই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, সবগুলা ছবির মধ্যে একটা কমন জিনিস হলো প্রত্যেকটার মধ্যে 4টি করে বাহু রয়েছে। যাদের 4টি করে বাহু থাকে, এই সবগুলাকে একসঙ্গে বলা হয় কোয়াড্রিল্যাটারালস বা বহুভুজ বলা হয়। যাদের 4টি বাহু থাকে তাদের বলা হয় কোয়াড্রিল্যাটারালস বা বহুভুজ। এই ছবিগুলোতে 4টি বাহু থাকা সত্ত্বেও এখানে মোট 5টি ছবি দেখানো হয়েছে। তাদের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। দেখো, আকৃতিগত পার্থক্য রয়েছে, যদিও প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে প্রথম যে ছবিটা ইতিমধ্যে আমরা জেনেছি সেটা হলো রেক্ট্যাঙ্গেল। পরবর্তী যে ছবিটা সেটা হলো প্যারালালোগ্রাম, যাকে বাংলায় বলা হয় সামান্তরিক। একটি রেক্ট্যাঙ্গেলকে বা আয়তক্ষেত্রকে একটি কর্নারে চাপ দিলে এরকম আকৃতি তৈরি হয়। যে আকৃতি তৈরি হয় তাকে বলা হয় সামান্তরিক। পরবর্তী যে ছবিটা স্কোয়ার বা বর্গক্ষেত্র, গ্রিন কালার। এবার তাকে যদি উপরে একটি কর্নারে চাপ দেওয়া হয়, দিলে পরবর্তী ছবিটা আমরা পাবো, যাকে বলা হয় রম্বস, যা রেড কালার দিয়ে দেখানো হয়েছে। এর পরবর্তী ছবিটা দেখো ট্রাপিজিয়াম। তার 4টা বাহু, কিন্তু উপরের এবং নিচের ওই 2টি বাহু হলো পরস্পর সমান্তরাল। তাই এরকম আকৃতি যদি থাকে তাকে বলা হয় ট্রাপিজিয়াম। এই ক্লাসে তোমরা শুধু আকৃতিটাকে চিনতে চেষ্টা করবে, শেপগুলোর নাম জানবে। পরীক্ষার মধ্যে দেওয়া হবে শেপগুলো, তোমরা নামকরণ করবে, যেমনটা আমরা পরবর্তী স্লাইডে দেখাচ্ছি। দেখো,
এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেখো লেখা আছে শেপ অ্যান্ড নেম। শেপ দেখানো হচ্ছে, তোমরা পাশে তাদের নাম লিখবে। যে 1 নম্বরে দেওয়া হয়েছে পিঙ্ক কালার দিয়ে ছবিটি, তার নাম কি হবে পাশে লিখে নাও। সেটা ভালো করে লক্ষ্য করো, সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান, তাই সে হবে বর্গক্ষেত্র বা স্কোয়ার। ওকে, সেটা তোমরা ফিল আপ করার চেষ্টা করো। আশা করি ক্লাসটা তোমাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।